কষ্ট হচ্ছে পুতুলের, সে ছটফট করছে, মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আর কাঁচা মাটি মাখামাখি হয়ে যাচ্ছে তার গায়ে। তাল তাল কাদা মাটি পড়ে আছে গায়ে, মুখে, গলায়, কাপড়ে চোপড়ে মাটি আর মাটি। মাধব এখন মাত্রা ছাড়া পাগল। তার পিঠে চাবুকের ঘায়ের ব্যথা, তার বুকে জমিদারের করা অপমানের জ্বালা, আর বউয়ের প্রতি সাংঘাতিক রাগ, সঙ্গে নিজের কাজের প্রতি ভয়ানক বিরক্তি। এই সব কিছু মানুষ মাধবকে যেন শয়তান করে তুলল। আর তার সবটুকু শয়তানি শক্তি এসে ভর করল দুই হাতের তেলে। নরম চেহারার পুতুলের মতো তার পুতুল বউ বেশিক্ষণ জুঝতে পারল না। একটা সময় স্থির হয়ে গেল। রাতের বৈঠকখানায় আজ আপনি শুনবেন তিনি তার কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প ছাপ। গল্প শুনতে শুনতে আপনি যদি সত্যি ভয় পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে তিনি তার কলমে ছাপ। না না, এসব তোর কিসব কাজে ছিড়ি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। ছি ছি, আজ বাদে কাল পূর্ণিমা, কত বড় পুজো, 7টা গ্রামের নেমন্তন্নও হয়ে গেছে। জ্ঞানীগুণী মানুষ, শহর থেকে নাম করা কীর্তনিয়া, কেষ্টভামী নিয়ে আসছেন। আর এখনও কিনা রাধামঞ্চে ঠাকুর তৈরি হলো না। বলি 10টা লোকের কাছে কি আমার মুখ বলে আর কিছু থাকবে? হ্যাঁ কর্তা, এখন কথা কই, আমারে দিয়ে যখন হচ্ছে নে তখন আর কাউকে দিয়ে করিয়ে নেন না কেন? এমন তো নয় যে আমি সারা ভূভারতে আর কুমোর নেই যে ঠাকুর করতে জানে না। আমারে শাড়ি দেন, এতেই আপনার ভালো হবে। কি বলি? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার কিছু ভালো হয় তার বিচার কি তুই করবি? আর তোকে আমি ছাড়বো না, মনে রাখিস। গলা পর্যন্ত ডুবে আছিস দেনায়, মাসের পর মাস খাজনা দিস না। গেলবার বাপের অসুখের জন্য, এমনকি মরা বাপকে পোড়াবি বলে চিতাতে সাজানোর জন্য কাঠ কিনলে আমার কাছ থেকে টাকাচ্ছে। একে একে তো সব বাঁধা দিয়েছিস, বউয়ের হাতে নোয়াটাও অবধি। বাড়ি বন্ধক রেখে মুখে বড় বড় কথা আসে কি করে? তোর পয়সা দেবে না, গতর দেবে না, এটা কি তোর মামার বাড়ির আবদার নাকি রে? চাপকে না পিঠে চামড়া তুলে নেব একেবারে। কত ছাড়া ছোট লোক বেটা কোমর। ভালো কথা বলছি, শুনে রাখ। কালকের মধ্যে যদি শিরাধিকার মুখ তৈরি না হয়েছে তবে তোকে আমি গাঁ ছাড়া করব। এইদিকে নেই আবার ওদিকে আছে বলে কিনা আপনার ভালো হবে? হ্যাঁ, হাঁ করে দেখছিস কে? হ্যাঁ, যা যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা, দেখিনি। 5টা লোকের সামনে মাধবকে যা নয় তাই বললেন রায়কিশোরী গ্রামের জমিদার। জাতিতে বৈষ্ণব জমিদার কেশবকান্ত অধিকারী। গলায় তুলসীর মালা আছে। ফি বছর বাড়িতে অষ্টপ্রহর হরিনাম পালাও বসান, কিন্তু ব্যবহারে আচারে তাকে মোটেই ভক্ত মনে হয় না। অপমানটা বড় লাগলো মাধবের শিল্পী সত্তায়। নায়েব, মোসাহেব, তোষামতি লোকজন সব সময় ঘিরে থাকে জমিদারকে। তাদের সবার সামনে এত অপমান করলেন। হলেনি বা তিনি জমিদার, আমি বা কম যাই কিসে? 10টা গ্রামে আমার মতন ঠাকুর করতে জানে কয়জন? আমার বাপ ঠাকুর করেছে, ঠাকুরদা ঠাকুর করেছে, এই শিল্প আমাদের রক্তে। আর টাকার গরমে জমিদার কিনা আমায় এত খোঁটা দিলে? না না, এখানে আর থাকা যাবে না, অন্য কোথাও চলে যাব। ঠিক, শহরেই যাব। সেখানকার কুমোরটুলিতে খেতে খাবো। নেহাত জন্ম ঠাঁই, তাই মাটি কামড়ে পড়ে আছি। না না, এত অপমান আর সয়নে। হলামই বা কুমোর, শিল্পী তো বটে। এইসব ভাবতে ভাবতে মাধব বেরিয়ে আসছিল জমিদারের দেউড়ি থেকে। ঠিক এই সময় এক দাসী বাইরে থেকে ভেতরে আসছিল, 70 তোলা এক সাজি কনক চাপা ফুল হাতে নিয়ে। জমিদার গিন্নি বড় ভালোবাসেন এই ফুল। তার ঘর সাজাতেই নিয়ে যাচ্ছিল দাসী ক্ষমতা। অন্যমনস্ক মাধবের গায়ে
ধাক্কা লেগে সব ফুল পড়ে গেল। কানাসোকা আবাকির বেটা, চোখে দেখতে পাসনি নাকি? ফুলগুলো সব ফেলে দিলি? আহা, কত কষ্ট করে টাটকা ফুলগুলো বেছে বেছে তুলে আনলুম, আর সব ফেলে দিলি? কেন যে মূর্তির এখানে আসে তা জানিনি বাপু। এই দেখো ক্ষমতা দিদি, ভালো কথা বলছি, অকথা কুকথা কইবে নে। কানা শোক আমি হব কেন? তুমি তো দেখতে না পেয়ে আমার ঘাড়ের উপর এসে পড়লে। কি বললি? আমি তোর ঘাড়ে পড়েছি? বলি তুই কেডা? কোন লাটের বাট? বাপ কুমোর, গুষ্টি কুমোর, কুমোরের বাচ্চা, তোর ঘাড়ে পড়বো আমি? তুমি আমার বাপ তুলে কথা বললে? তোমাকে আজ আমি... মাধব রাগের মাথায় ক্ষমতার একটা হাত চেপে ধরতে যায়, কিন্তু ক্ষমতার হাত অব্দি তার হাত যেতে না যেতে চিৎকার করে বলে, ওগো বাবা গো, কে কোথায় আছো গো? দেখে যাও, আমায় খুন করলে। কি হয়েছে গো ক্ষমতা দিদি? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে ক্ষমতা? কি হয়েছে গো ক্ষমতা দিদি? বলে যে যেখানে ছিল কয়েকজন ঝি চাকর ছুটে আসে সেখানে। হট্টগোল শুনে জমিদারও স্বয়ং বেরিয়ে আসেন বাইরে। বলি হচ্ছেটা কি? হ্যাঁ, দরজা আগলে কি রঙ্গ হচ্ছে? দুর্দান্ত অভিনয় ক্ষমতা খাটিয়ে ক্ষমতা চোখে জল আনে, তারপর কনক চাপা ফুল দেখিয়ে বলে, দেখেন কর্তা, ফুলগুলো কিন্নিমার জন্য নিয়ে যাচ্ছিল, এই মাধব ধাক্কা মেরে সব ফেলে দিল। বলেছে বলে আমায় মারলে। বলেন দেখি, আমি তো আপনার ঘরে কাজ করি, আমার তো একখানা মান সম্মান আছে নাকি? বলি মেয়ে মানুষের গায়ে হাত দিয়েছিস তুই মাধব? তোর এত অধঃপতন! না, তোকে তো আর রেয়াত করা যাবে না। এই, কে কোথায় আছিস? আজ্ঞে কর্তা মশাই। একে এক্ষুনি নিয়ে আটক কর, তারপর আচ্ছা করে চাবুক লাগা। এসব অরাজকতা সহ্য করা যাবে না। একটা মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এত বড় সাহস! যা, ওকে নিয়ে যা। না, আমি কিছু করিনি। ক্ষমতা দিদি বাজে কথা কইছে। সারো আমারে। চল বলছি, তোকে আজ মজা দেখাচ্ছি। বলে কয়েকজন ঘাড়ে গর্দানে লেঠে জমিদারের হুকুম তামিল করে মাধবকে নিয়ে চলে যায়। মাধবকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে ওরা, ঠিক সেই সময় পুতুল সারা দিনের কাজ সেরে বিকেল হতে ঠান্ডা পুকুরের জলে গা ধুয়ে সবে উঠে আসছে। এখন ফাল্গুন মাস, কেমন মিঠে হাওয়া দিচ্ছে। তাদের উঠোনে একখানা গন্ধরাজ ফুলের গাছ আছে। রোজ বিকেলে গা ধুয়ে পুতুল খোপা বাঁধে, তাতে গুঁজে রাখে একটা করে টাটকা গন্ধরাজ ফুল। আজও সে ভিজে কাপড় পরে ফুল তুলতেই যাচ্ছে। এমন সময় ওগো পুতুল দিদি, সর্বনাশ হয়ে গেছে। ওদিকে মাধব দাদাকে জমিদারের লেঠে আটকে রেখেছে গো, চাবুক মারছে। জমিদার মশাই হুকুম দিয়েছেন গো। কি? কেন? কি করেছে সে? আর কি করবে? ওই যে একটা জমের অরুচি বেহায়া ঝি আছে না ও বাড়িতে, ক্ষমতা গো, সে যা নয় তাই করে কেটে কেটে কান ভাঙিয়েছে কর্তার। আর কর্তাও তার কথাই এই হুকুম দিয়েছে, শিগগিরই চলো। আহা, মাধব দাদার অমন রোগা শরীরটা, চাবুকের মার খেলে সে কি আর থাকবে? তুমি এক্ষুনি চলো। আমি এক্ষুনি যাব। কুসুম, তুমি ভাগ্যে খবর দিলে ভাই। আজ কদিন হলো তার নাওয়া নেই, খাওয়া নেই, রাতে ঘুম অবধি হয় না। জমিদার মশাই ঠাকুর সে কিছুতেই তৈরি করতে পারছেন না। তিনি চিন্তায় একেবারে আধখানা হয়ে গেছে। অথচ সেই জমিদার মশাই কিনা তাকে মারতে হুকুম দিয়েছেন। চলো তো দেখি, এক্ষুনি চলো। কুসুম পুতুলের সই হয়। সে কাজ করে জমিদার বাড়িতেই। জমিদার গিন্নির চুল বেঁধে দেয়, নখ কেটে দেয়, আলতা পরিয়ে দেয়, তার সঙ্গে গল্প গুজব করে। এই তার কাজ। পুতুল যখন ছুটে এলো তখন সন্ধে হয়ে এসেছে। লজ্জা শরম কিছুই করল না সে। সোজা গিয়ে জমিদারের পায়ে পড়ল। তামাকের ধোঁয়ায়
বৈঠকখানা তখন ম করছে। তাকিয়ায় ঠেসান দিয়ে জমিদার তামাক টানছিলেন। চারপাশে অনেক চাটুকার, তার মধ্যে একটা 16 কি 17 বছরের নরম চেহারার সুন্দরী মেয়ে এলো খোপা আর ভিজে কাপড়ে হঠাৎ এসে তার পায়ে পড়ায় ব্যস্ত হয়ে ওঠেন তিনি। আরে কে তুমি? এই পায়ে পড়ছো কেন? আরে ওঠো ওঠো, দেখো দেখি এই সন্ধ্যেবেলা কি হচ্ছেটা কি? এই কাঁদছো কেন? পুতুল মুখ তুলে বলে, কর্তা, আপনি তারে চাবুক মারতে কইছেন। মানুষটার কি অপরাধ? চাবুক? কার কথা কইছো বলো তো? এক চাটুকারের দিকে চেয়ে প্রশ্ন করেন জমিদার। চাটুকার একটু ফিক ফিক করে হেসে বলে, আগে ওর স্বামীর কথা বলছে। স্বামী? তা তুমি কার বউ বাছা? আগে স্বামীর নাম কি মুখে আনতে আছে? সে আপনার ঠাকুর করে। মাধব? তুমি মাধবের বউ? আগে তা সে বেটা অপরাধ করেছে, তাই মার খাচ্ছে। না 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 না, তার কোনো অপরাধ নেই। দেখুন, সে খুব ভালো মানুষ, আপনার কাছে ঋণী। দয়া করুন, তাকে ছেড়ে দিন। মার খেলে যে সে আর বাঁচবে না। আপনি দয়া করুন কর্তামশাই, দয়া করুন। বউটার মুখ ভারী সুন্দর, গায়ের রং যেন কনক চাপার পাপড়ি। কাঁদতে কাঁদতে তার চোখ দুটো ভিজে লাল হয়ে গেছে। ফর্সা মুখ, ভিজে চোখ, চোখ সরানো যাচ্ছে না তার দিক থেকে। জমিদারের মন কাড়ল ওই মুখ। মেয়েটা হয়তো তার মেয়ের বয়সী হবে। কেশবকান্ত বললেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আর তোমার কথায় না হয় তাকে আমি ছেড়ে দিলুম, কিন্তু সে যে মেয়ে মানুষের গায়ে হাত তুলতে গিয়েছিল, আর সে যে আমায় কত বড় বড় কথা বললো, আজ বাদে কাল আমার বাড়ির এত বড় পুজো, অথচ সে এখনো ঠাকুর করতে পারেনি। তার কি বিচার হবে শুনি বলো দেখিনি? চোখ মুছে পুতুল বলল, আমি জানি সে ঠিক একটা ব্যবস্থা করবে, আর যা বলছেন তেমন কাজ করার লোক তিনি নন। দয়া করুন আমাকে তাকে ছেড়ে দিন। এই কে আছিস? এ মাধবকে নিয়ে আয়। আগে কর্তা। একটু পর এক লেঠের মাধবকে নিয়ে এলো। তার পিঠে কালশিটে, ধুতিটা বেশ ময়লা হয়েছে, মাটিতে ফেলে মারছিল নাকি। গামছাটা কাঁধে গুটিয়েছিল। ছাড়াবে সেটা দিয়ে মুখ মুছতে মুছতে মাধব রক্ত চোখে পুতুলকে দেখে রাগী গলায় বলল, এই তুই এখানে কেন এসছিস? বেহায়া মেয়ে মানুষ, ঘরের বউ, 5 জনের সম্মুখে কি করছিস? ওগো, আমি তোমার খবর। সুকার, আমি যাই করি, মরে যাই, তুই কেন বাজারের মধ্যে আসবি? বড় পা বেড়েছে না? মাধব, তুই বাজার বলিস কাকে? আমার বৈঠকখানা, এটা কি বাজার? ও এসেছে তোকে বাঁচাবে বলে, তো আজ তোকে সত্যিই মেরে ফেলতাম। এখন বউকে নিয়ে ঘরে যা, আর মনে থাকে যেন কাল আমার ঠাকুর তৈরি যেন চাই। মনে থাকবে তো? চাই চাই চাই। দেখেন কর্তা, আপনি আমায় মেরেছেন, বাপ তুলে কথা করেছেন, গাল দিয়েছেন, সব আমি মানছি, কিন্তু ঠাকুর করতে আমি পারবো না। যতদূর পারি চেষ্টা করেছি, তবু হচ্ছে না আপনার মনের মতো। আমি যেই মুখে তৈরি করি না কেন, আপনার পছন্দ হচ্ছে না। কথাটা অবশ্য ঠিক। প্রতি বছরই রাধাকৃষ্ণের পুজো হয় ফাল্গুনী পূর্ণিমায়, আর প্রতিবারই তা তৈরি করে মাধবের বাবা গোলক কুমোর। কিন্তু গেল বছর পুজোর পরপরই সে ভারী অসুখে মারা গিয়েছে। তাই এই বছর মাধবকেই করতে হবে। মাধব এর আগে অনেক ঠাকুর তৈরি করেছে, লক্ষ্মী, সরস্বতী, শিব, দুর্গা, কিন্তু শ্রী রাধিকার মূর্তি প্রথম করছে সে। আর প্রথমবারই বিপদ হচ্ছে। শ্রীকৃষ্ণ সুন্দর হয়েছেন, শ্রী রাধিকার সর্বাঙ্গ সুন্দর, কিন্তু তার মুখখানি কিছুতেই মাধব তেমনটি করতে পারছেন না যেমনটি কেশবকান্ত চাইছেন। এদিকে
কেশবকান্ত হলেন রাশভারী মানুষ, এর সঙ্গে আনাড়িও বটে, অল্পেই রেগে যান। আবার বুদ্ধি বিবেকও রয়েছে। সবকিছু মিশিয়ে তিনি হয়েছে রায়কিশোরী গ্রামের জমিদার। সুন্দর মুখ, সুন্দর মুখ তৈরি করতে পারছিস না কেন? তুই কি কখনো কোনো সুন্দর মুখ দেখিস না নাকি? একটা সত্যিকারের সুন্দর মুখ তৈরি করতে কি এমন লাগে তোরা? কর্তা, আমি শিল্পী, করতে পারি সব, কিন্তু সব সময় কি আর সব জিনিসটা ধরা দেয়? আপনি যেমন সুন্দর মুখ চাইছেন, তেমন মুখটা এখন আপনার চোখে আসে, আমার হাতে আসছে না, তাই আমি পারছি না। বটে, আমার চোখে আছে। তুই কি সত্যি তবে অন্ধ নাকি? তোর চোখে পড়ছে না? এই যে এমন একটা সুন্দর মুখ, যেন সত্যি শ্রী রাধিকার মুখ। পুতুলের দিকে চেয়ে জমিদার মশাই কথাটা বললেন। আরো হোমড়া চোমড়া 10 জন পুরুষ মানুষ পুতুলকেই দেখছে। দৃশ্যটা একদমই ভালো লাগলো না মাধবের। সে বলল, মানেটা কি হলো কর্তা? ও ও কথাখানা কি কইলেন? আমার বউয়ের মুখ রাধিকার মতো? হ্যাঁ রে, হ্যাঁ, ওই মুখই তুই তৈরি কর। রাধারানীর মুখ আমার অমনি চাই। এখন যা দেখিনি, মেজাজটা একেবারে চটিয়ে দিল। এই যাও 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 যাও, তোমরা সবাই বিদায় হও এখান থেকে। নাও হে শশীভূষণ, এই টপ পাখানা ধরো দেখিনি, সেই গেল সপ্তাহে সেটা শোনালে। কর্তার কানে কান নিয়ে জায়গাটা খালি করে সবাই সরে গেল। ওগো, তুমি এমন শক্ত করে হাতখানা চেপে ধরছো কেন? আমার তো লাগে নাকি? চুপ কর, নির্লজ্জ মেয়ে মানুষ। হাটের মাঝখানে যেতে তোর লজ্জা লাগে নাই? চল, তোকে এবার ঘরে বন্ধ করে রাখবো। পুতুল এবার হেসে ফেলল, মিটমিট করে মাধবের মুখের দিকে চেয়ে বলল, তাহলে তোমায় রেঁধে বেড়ে কে খাওয়াবে তা আমিও দেখব। আমার সত্যি না যে বুঝি? মাধব বউয়ের উপরে রাগটাও করতে পারে না ঠিক করে। মেয়েটাকে ধমকে বকে কিছুতেই সাজতা করা যায় না। যাই বলো না কেন, ও ঠিক তার উপরে একটা কথা বলবে। মাধবে এখন সারা গা চলে যাচ্ছে জমিদারের জুলুমবাজিতে। এদিকে এই মেয়ে আবার বলে সতীনের কথা। হ্যাঁ রে, আমারে তো পাগল কুকুরে কামড়েছে। তোকে খাইয়ে পড়িয়ে আমার অনেক টাকা বেশি থাকে, তাই আরেকটাকে আনবো ভাবছি। এখন পা চালিয়ে ঘরে চল। চলো না, আমি তো সে কথাই বলছি, তাড়াতাড়ি ঘরে চলো। রাগে হাত ছেড়ে দিল মাধব। পুতুল পায়ের দস্তার নুপুরের ঝমঝম আওয়াজ করতে করতে ঘরের দিকে চলল। ভিজে কাপড় গায়ে শুকিয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আর গাছে হাত দেওয়া যাবে না। দূর, ফুল তোলাটাই হলো না। তুলসী তলায় প্রদীপ দিয়ে পুতুল ঘরে এলো। মাধব তাকে ছেড়ে দিয়ে সে যে কোথায় গেল এখনো তার পাত্তা নেই। ফাল্গুন মাস, আকাশে গোল চাঁদ। একদিন পর পূর্ণিমা। বড় ভালো লাগছে পুতুলের। মেয়েটা জীবনে বেশি কিছু চায় না, হাসি আর একটুখানি আদর আহ্লাদ। মাধব তাকে ভালোবাসে। মোটে 1.5 বছর আগে তাদের বিয়ে হয়েছে। মাধবের হাতের কাজ কত সুন্দর। এই বয়সেও পুতুল বায়না পারে, আট চালায় গিয়ে যখন তখন মাধবকে জ্বালায়। ওখানে কি করছো? আবার এসেছিস তুই? চলে যা, চলে যা। সরস্বতী ঠাকুর তৈরি করছি, পাশে গ্রামের বায়না, এখন একদম জ্বালাবিনি। না, হবে না। আমায় একটা সখী সজনী পুতুল তৈরি করে দাও না গো। সেই কোন ছোটবেলায় ঠাকুমা কিনে দিয়েছিল জানো তো। আমার পাশের বাড়ির এক সই সেই পুতুল চুরিও করে নিয়েছিল। আমার খুব মন কেমন করে মাঝে মাঝে। আমায় তুমি একজোড়া এমন পুতুল তৈরি করে দাও না গো। দিতেই হবে, দাও দাও বলছি। এ তো মহা জ্বালাতন দেখছি। ওরে, এমন করে আমায় টানাটানি করিস নি, দেখছিস না হাত কেঁপে যাচ্ছে। তোর কি আর পুতুল নিয়ে খেলার বয়স আছে? আজ বাদে কাল জ্যান্ত পুতুল কোলে নিয়ে ঘুরে বেড়াবি। এইবার লজ্জা পায় পুতুল।
চুপ করো তো তুমি। আমি যাই, আমার আমের আচারটা শুকুতে দিয়েছি, কাকে বোধহয় মুখও দিয়ে দিল। সে চলে গেলে মাধব হাঁপ ছেড়ে বাঁচে, বলে, যাক বাবা, বিদায় নিয়েছে, শান্তি। এতখানি রাত হলো, মানুষটা গেল কোথায়? কি জ্বালা, ও বেলার ভাতে আবার জল ঢেলে রেখেছি। পুরুষটি ভাতটা যে কখন খাবে। উফ, ধন্যি বাবু ঠাকুর করা, রাধারানীর মুখ কিছুতেই হয় না, কেন এমন হচ্ছে? পুতুলের খিদে পেয়েছে, কিন্তু সে খাচ্ছে না। অনেক রাত হয়ে গেছে, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। গ্রামে আর কেউ জেগে নেই। রাতের হাওয়া, চাঁদের আলো আর গাছের পাতারা ছাড়া। পুতুলেরও ঘুম পাচ্ছে খুব, ঘন ঘন হাই উঠছে, কিন্তু তার তো ঘুমানোর উপায় নেই। মানুষটা যখনই আসুক দৌড় খুলে দিতে হবে তাকে। তাই চোখ রগড়িয়ে জোর করে না ঘুমিয়ে সে বসে আছে। অনেকটা পর গভীর রাতে দরজায় ঘা পড়ল। অপ্রকৃতিস্থ গলায় মাধব বলছে, পুতুল, পুতুল, হ্যাঁ দরজা খোল, ঘুমিয়ে মরলি নাকি রে? হ্যাঁ হ্যাঁ পুতুল, দরজা খোল। এ কি, তুমি আবার এসব ছাই পাশ গিলেছ? তোমাকে আগের বার বলেছিলাম না মাতার দিব্যি, এইসব তুমি আর খাবে না। তুমি সেই কথা শুনলে না তো, আবার মদ খেলে। বেশ করেছি, খেয়েছি। তোর বাপের কি? সরে যা, ঢুকতে দে আমায়। না, তুমি মদ খেলে তোমায় আর ঘরে ঢুকতে দেবো না, আমি তো বলেই রেখেছিলাম। যাও তুমি উঠোনে শোকে। বলে দরজাটা বন্ধ করে দিল পুতুল। বাইরে দাঁড়িয়ে মাধব বলল, খুব যে ঘুমোর, হ্যাঁ? বলি রাত পোহালে ঠাকুরের মুখ তৈরি না হলে জমিদার যে ঘর বাড়ি সব দখল করে নেবে বলছে রে। হ্যাঁ, তখন আর কিসের দরজা বন্ধ করবে? থাক, শেষবারের মতন ঘরে শুয়ে তুই ঘুমিয়ে নে। আমি যাই, গিয়ে দেখি সেই সুন্দর মুখটা তৈরি করতে পারি কি না। হ্যাঁ, আমায় ঘর দেখাচ্ছে। বিয়ে করেই আমার ভুল হয়েছে। বিয়েটা না করতাম না পেটে চিন্তা করতে হতো। জীবনে ঘেন্না ঘেন্না এসে গেছে আমার। জড়ানো জড়ানো গলায় এইসব কথা বলতে বলতে মাধব ক্রমশ সরে গেল। চোখের জল ফেলল পুতুল। না, পুরুষ মানুষকে কোনো কথাই বোঝানো যায় না। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। ঘুমটা ভাঙতে বেড় করে উঠে সে পড়ল, এ কি, এ পোড়া চোখে এত ঘুম এলো কখন? মানুষটাকে তাড়িয়ে দিলাম, অত কথাও শুনলাম, ওরও কি আর মনে কম জ্বালা? না না, কোথা থেকে ঘুরে ঘুরে এলো অত রাতে? আমি তারে ঢুকতেও দিলাম নি, আমার রাগে ঘেন্নায়। বলে সে দরজা খুলে বাইরে বেরোল। জোছনা রাত। মাধব কোথায় আছে তাও সে জানে। এখন করে বড়ই খাটুনি হচ্ছে তার। দিনে রাতে সব সময় ওই আটচালাতেই তো পড়ে থাকে। পুতুল আটচালার দরজার কাছে এসে দাঁড়ায়। ঠিক তাই, তেলের বাতি জ্বালিয়ে এক মনে কাজ করছে মাধব। হ্যাঁ, এখন সে মাতাল, কিন্তু তবুও সে মাধব তো। পুরো তৈরি আধা তৈরি অনেক মূর্তি আশেপাশে, তাদের মুখ চাপা দেওয়া, কারণ আবার পেছনের দিকে মুখ ঘোরানো। আটচালার ভেতরে রং আর মাটির গন্ধ। আটচালাটা বেশ বড়। এক পাশে কাজের জিনিস, আরেক পাশে মাটির পাহাড়। পুতুলের মাঝে মাঝে মনে হয় ওই মাটির ভেতর যদি কোনো মানুষকে পুঁতে রাখাও হয়, তবুও বাইরে থেকে কেউ দেখে কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ গো, তোমার কি মাথাটা গেছে? শুনছো আমার কথা? কেন, ঘরের স্বাদ মিটে গেল? বাইরে এলি যে? চলে এসো ঘরে, দুটো মুড়ি খাও। এমনি করে চললি যে একেবারে বিছানায় পড়বে। এখন যেতে পারবো না, কাজ করছি। রাধামূর্তির মুখের জায়গাটা দুহাতে তৈরি করছে মাধব। বেশ
ভালোই হয়েছে মুখটা। বাতির আলো পড়েছে সেখানে, আটচালাই জানালাও আছে। চাঁদের আলো ভেতরে এসে পড়ছে। এবার ভেতরে ঢুকে সেই আলোয় দাঁড়ালো পুতুল। বাহ, মুখখানা বেশ হচ্ছে তো। বলতে না বলতেই দু হাতে আঘাত করে নরম মাটির মুখটা তছনছ করে দিল মাধব। মাটিতে পা ঠুকে ঠুকে পুতুলের দিকে ঘুরে বলল, অন্ধ নাকি রে তুই? এটা সুন্দর হচ্ছে, এর চেয়েও সুন্দর মুখ আমি বানিয়েছিলাম। বুড়ো জমিদারটা বলেছে তাদের চলবে না, হচ্ছে নে। আমি পারছি নে রে, আমাদের গা ছাড়া হতেই হবে। বউ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, হে কি, তুমি এমন ধারা করছো? না খেয়ে আছো বলে তোমার খিদেতে বোধহয় মাথা কাজ করছে না। চলো চলো, দুটো খেয়ে নেবে, চলো, দেখবে তারপর ঠিক পারবে। আমি বলছি না যাবো না, ছাড় ছাড় আমায়। কাজ শেষ না করে আমি এই আটচালার বাইরে যাব না। পুতুল সেখানেই বসে পড়ল। একে তো মাথার ঠিক নেই, তার উপর ভরপেট মদ খেয়ে এসেছে। কারোর কথা শুনবে বলে মনে হয় না। পুতুল আর চেষ্টা করল না, সেখানে বসে রইল। মাধব তাল তাল মাটি তুলছে আর দুহাতের নিপুণ কাজে মুখের আদল তৈরি করছে। মোটামুটি সেটা হলেই আবার নষ্ট করে ফেলছে তক্ষুনি। এই করতে করতে রাত গড়াচ্ছে। পুতুল আর পারে না, গভীর ঘুম গ্রাস করে তাকে। আঁচলটা সেখানে বিছিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল। এদিকে একটা সময় পর মাধবের পা দুটো আর দাঁড়িয়ে থাকতে পারে না, সেও বসে পড়ে হাঁটু গেড়ে। জোছনার আলো এসে ঘুমন্ত পুতুলের মুখে পড়েছে। আঁচলটাও একটু এদিক ওদিক হয়ে গেছে তার, শুকিয়ে গেছে মুখটা, চুলগুলো এলোমেলো। সিঁথির সিঁদুরটা তবুও জল করছে। নাকে কানে গয়না নেই, তবুও মেয়েটাকে যেন মোহিনীর মতো দেখাচ্ছে। রাধা রানী, হ্যাঁ, জমিদার মশাই বলেছিলেন না পুতুলের মতনই রাধা রানীর মুখ হবে। সত্যি সত্যি বউ আমার সুন্দর, তবে ওর মুখেই। কথাটা বলতে বলতে আবার উঠে দাঁড়ালো মাধব। কাঁচা মাটি কাছেই ছিল, হাতে নিল তার। একরকম হাত শোয়া তৈরি করে চুপি চুপি কাছে এসে সেই মাটির তালাটা চেপে ধরল পুতুলের মুখে। মাটির উপর তার আঙুল চলছে। ওহ, এটা চোখ, এটা নাক, এটা কান, হ্যাঁ এটা ঠোঁট, এই দুটো গাল, এই ছোট্ট কপাল। কি করছো? ছাড়ো ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। ছটফট করে উঠল পুতুল। তার ঘুম ভেঙে গেছে। প্রচন্ড বিরক্ত হয়ে ধমক দিল মাধব। আহা, ওরে অলক্ষী মেয়ে মানুষ, মরে যাচ্ছিলি নাকি তুই? এত নড়াচড়া করার কি আছে? হাত সরিয়ে দিয়েছে মাধব। উঠে বসল পুতুল। কি করছিলে তুমি? আমার মুখে এত মাটি লেগে কেন? তোমার হাতে ওটা কি? একখানা কাঁচা মাটির ঝাঁঝ, তাতে গড়া চোখ, নাক, মুখ বোঝা যাচ্ছে। নিজের নাকের চোখের মাটি আঁচল দিয়ে মুছতে মুছতে পুতুল বলল, তুমি কি করছিলে গা? মাধব নরম গলায় বলল, শোন বউ, তোকে একখান কথা কই। আমি তো অনেক চেষ্টা করলুম, কিছুতেই পারলুম না। তুই তো শুনলি, বল জমিদার কি বললে? তোর মুখের আদলে একখানা মুখ গড়তে হবে। সেটা পারলে আর চিন্তা নেই, আমাদের ঘর বাড়ি সব থাকবে। আর না পারলে কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। আমি বলি, এখন কাজ কর, তুই একটু শান্ত হয়ে বস থাক। আমি তোর মুখে মাটি দিয়ে এখন শ্বাস তৈরি করি।
সেই থেকেই রাধা রানীর মুখ হবে, তাহলেই সব ঠিক হবে। প্রচন্ড ভয়ে আঁতকে উঠল পুতুল। একটু আগেই সে ঘুমাচ্ছিল, তখন মাধব তার মুখে মাটি চাপা দিয়েছিল, তাই তার অমন কষ্ট হয়েছে নিঃশ্বাস নিতে। আবার সেই কাজই করতে চায়। পুতুল কাঁপা কাঁপা গলায় বলল, না, আমার খুব কষ্ট হয়েছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমি পারবো না। মাধব কিন্তু রাগ করল না, খুব শান্ত হয়ে বলল, শোনো না পুতুল, অমন করছিস কেন বল? আরে মেয়ে মানুষের কই মাছের জান, কিচ্ছু হবে না। শোন না একবার, আর একবার শোন, ওই আর একবার। স্বামীর পেড়াপিড়িতে পুতুল রাজি হলো, তবে এবার আর সে শুনল না, বসে পড়ল, জেগেই রইল। একটুও নড়বি নে, চুপ করে বস বলে মাধব এগিয়ে এলো তার কাছে। দেশি মদের গন্ধ নাক জ্বালিয়ে দিচ্ছে পুতুলের। মাটির তাল আবারও তার মুখের উপর চেপে ধরল মাধব। নরম মাটিতে যখন শিল্পীর আঙুল চলছে, তখন পুতুলের বুকের ভেতর হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে আসছে বাতাসের অভাবে। সে সজোরে ধাক্কা দিল মাধবকে। ছাঁচ পড়ে গেল পুতুলের কোলের ওপর। যা, সব নষ্ট করে দিলি। হায় হায় হায়, কত সুন্দর হয়েছিল। হাঁপাতে হাঁপাতে পুতুল বলল, না বাবু, আমি আর পারছি না, আমাকে রেয়াই দাও। এইবার মাথায় রাগ চড়ে গেল মাধবের। পারছিস নে, আমি আর পারি না। 5 জনের 5টা মন্দ কথা শুনতে শুনতে, মার খেতে গালি খেতে সব খেলি আমিই পারবো, তুই কিছু পারবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। কি করছো? ছাড়ো ছাড়ো, লাগছে তো, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। আহা, কি ভালো, কি সুন্দর মুখখানা হয়েছে, ভারী সুন্দর হয়েছে। কি বলো হ্যাঁ নবদ্বীপ? আজ্ঞে কর্তা, আহা, সত্যি যেন শ্রী রাধিকা বটে। কি নাক, কি মুখ চোখ, আহা, সত্যি যেন শ্রী রাধিকা। আহা, এখনো তো রং করাই হয়নি, তবুও কত জীবন্ত। ঠিকই বলেছ গোলক চাঁদ। তুমি চুপ করে আছো কেন? কথা কও। কেমন আমাদের মাধব অবশেষে রাধারানীর মুখখানা গড়েছে, কও গো শশীভূষণ, বলো দেখিনি। আগে কর্তা, আপনি যেখানে ভালো কইছেন সেখানে আর কি কবার আছে। সত্যই বড় ভালো হয়েছে রাধারানীর মুখখানি। মাধব খুব খুশি হয়েছি। নে তোর আগামী 6 মাসের খাজনা আমি মুকুব করলুম। আর গাঁ ছাড়াও হবি না তুই। তোর ঘরে গিয়ে ঘুমো, বিকেলে মাটি শুকিয়ে গেলে এসে রং করে দিয়ে যাস, কেমন? দেখ, আর কিন্তু সময় নেই। আজ ভোর রাতেই পূর্ণিমা পড়বে, কাল সন্ধে পুজো, রাত অবধি পূর্ণিমা আছে, চিন্তা নেই। কি বলো তোমরা? হ্যাঁ, আগে কেষ্টা ভাবিনীর গান শুনতে শুনতে কার রাত ভোর হবে। ঠিক কইছো রাকাল। চলো ওদিকটা গিয়ে দেখে আসা যাক সাজসজ্জা কেমন হচ্ছে। জমিদার সদল বলে অন্য মহলের দিকে চলে গেল। পায়ে পায়ে মাধব পেরিয়ে এলো জমিদার বাড়ির বাইরে। অনেক অনেক পরিশ্রমের পর আজ 4টি ভালো কথা সে শুনতে পেল। একজন শিল্পী তো এইটুকুই চায়, তার সৃষ্টি সুখ্যাতি। বেলা দুপুর হয়েছে, মাথার উপর সূর্যদেব। ঘরে এসে সোজা তেলের বাটি আর গামছা নিয়ে পুকুর ঘাটে চলে গেল। অনেকক্ষণ ধরে গলা পর্যন্ত ডুবে রইল। আহ, কি শান্তি! সারা শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে স্নান করে ঘরে এলো সে। সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে পেট ভরে খেল। তারপর দাওয়ায় গামছা বেঁধে লম্বা হয়ে শুলো। ঘুম থেকে যখন উঠল তখন বেলা গেছে।
পড়ি মড়ি ছুটল জমিদার বাড়ি, সঙ্গে রং তুলি। বেলা থাকতে থাকতে কাজ মিটিয়ে নেবে সে। অন্ধকার হলে ওদিকে যাওয়ার ইচ্ছে নেই আজ তার। চোখ মুখ এঁকে মাধব যখন কাজ থামালো, ধন্যি ধন্যি পড়ে গেল তার নামে। দেখেছো, একেই বলে রক্ত। আর ওর ঠাকুর দাদা বাপ সকলেই কাজ করেছে, যাকে তাকে কি আর সাথে আমি এই কাজ দিইনি? রক্ত কথা বলে গো, রক্ত। এই হলো জাত শিল্পী। নে এবার মাধব, এই 10টা টাকা রাখ দেখিনি। মানে আবার আবার টাকা কেন জমিদার মশাই? আরে খুশি হয়ে দিচ্ছি রে, রাখ রাখ রাখ। বড় ভালো কাজ করেছিস তুই। পেন নাম। কর্তা এখন হুকুম দেন, আমি ঘরে যাই। হ্যাঁ যা যা, তোরা সবাই কাল আসবি। তবেই তো 5 জন জানবে জমিদার কেশবকান্ত কোনো ভেদাভেদ করে না। বামুন কুমোর কায়েস তো সবাই তো আর চোখে সমান। কি বলো নিত্যানন্দ? আজ্ঞে কর্তা। মাধব মাথা নিচু করে ট্যাকি 10টা টাকা গুঁজে বাড়ির পথ ধরল। সন্ধে হয়ে গেছে অনেক আগে। ঘরে ঘরে শাঁখ বাজছে। মনটা টানছিল খুব, তবু ভাটিখানার দিকে সে গেল না। ট্যাকি পয়সা আছে, মনে ফুর্তিও আছে, তবুও মদ খেতে যেন আজ কিছুতেই সাহস হচ্ছে না তার। কিছুক্ষণ সে খানিক এদিক ওদিক ঘুরল। ইচ্ছে ছিল গ্রামের স্কুল বাড়ির চাতালে শুয়ে রাতটা কাটিয়ে দেবে, কিন্তু কিছুতেই কোথাও মন টেকাতে পারল না। রাত একটু বাড়তে না বাড়তে কিসে যেন টানছে তাকে। এত বিরক্ত যে মাধব তিষ্ঠতে পারছে না। উঠে পড়ে সে চলতে লাগলো। ঘরে যখন এলো তখন বেশ রাত। আজ সে নেশা করেনি, তবুও তার পা টলছে। কেন তা মাধব ধরতে পারছে না। ঘরের দরজা ভেজানো ছিল। একবার তাতে হাত দিতেই খুলে গেল সেটা। ভেতরে ঢুকে মাধব আলো জ্বালল। হতে পারে ঘরটা ছোট, এখানে ওখানে ভাঙা, কিন্তু অগোছালো নয়। জায়গার জিনিস জায়গাতেই থাকে। হাত বাড়াতেই কুপি আর দেশলাই পেয়ে গেল মাধব। আলো জেলে সে কি ভুল করল? চারপাশটা যেন বড্ড বেশি খাওয়া খাওয়া করছে। অন্ধকারই ভালো ছিল এটা ভেবে কুপিটা নিভিয়ে দিতে যাবে ফু দিয়ে, এমন সময় মেয়েরই গলায় একটা হাসি, কেমন একটা মিষ্টি গন্ধ, একটুখানি দুপুরের রিমরিমে আওয়াজ। চট করে আগুনের শিখার আড়ালে চোখের সামনে সরে গেল একটা ছায়া। কে? খাটো গলায় বলে উঠল মাধব। বুকের ভেতরটা ধক করে উঠছে তার। কই, কেউ তো নেই কোথাও। চারপাশে চেয়ে দেখল মাধব, সে ছাড়া আর কেউ নেই। মাধবের হঠাৎ খুব খিদে পেল। কখন দুমুঠো মুড়ি খেয়েছে, তার উপর আবার অতক্ষণ কাজ করল। সে মুড়ি আর তেল মেখে খেতে বসল। চাল ডাল আছে, কিন্তু কে আর এখন ফোটায়? মুড়ি খেয়ে মাধব একটু তাওয়ায় গিয়ে বসল। চাঁদ এত হাসে, কই আগে তো কখনো দেখেনি মাধব। আকাশে চাঁদটা যেন ধীরে ধীরে একজনের মুখের আদলের মতো হয়ে যাচ্ছে। টানা টানা চোখে সে মাধবকে দেখছে, হাসছে। দূর বলে মাধব উঠে এলো। ঘরে ঢুকে দৌড় দিল। তারপর শরীরে ক্লান্তি ছিল, ঘুমিয়ে পড়ল সে। তুমি তুমি এমন করছো কেন? সরে যাও বলছি। সরে যাব? তোকে আজ আমি শেষ করে ফেলবো শয়তানি। তখন থেকে একটাই কথা বলে যাচ্ছি, কানেই নিচ্ছে না। স্বামীকে লোকে মারবে সেইটা ভালো, আরও একটু নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতে পারবে না? তা করতে বললেই ওর কষ্ট হয়, মরে যায়। হ্যাঁ, কষ্ট হয় আমার। তোমার মুখের উপর যদি কেউ মাটি টিপে ধরে তোমারও কষ্ট হবে। খালি বড় বড় কথা, মুখে মুখে চোপা। দাঁড়া, তো কথা আমি বন্ধ করে দিচ্ছি।
তারপর আর নড়তে চড়তে পারবি না। যখন আমি আশ মিটিয়ে ছাপ নেব। আয় আয়, তোকে না আমি। ছাড়ো, কি করছো তুমি? ছাড়ো আমাকে, আমার গলায় কষ্ট হচ্ছে। ছাড়ো ছাড়ো। পুতুলের কথা কানে আসে, তার গলায় কষ্ট বাড়ছে, বেড়েই যাচ্ছে। 10টা আঙুলের চাপে বউয়ের গলা পেঁচিয়ে ধরেছে মাধবের নির্মম 2 হাত। খুব কষ্ট হচ্ছে পুতুলের, সে ছটফট করছে, মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আর কাঁচা মাটি মাখামাখি হয়ে যাচ্ছে তার গায়ে। তাল তাল কাদামাটি পড়ে আছে গায়ে, মুখে, গলায়, কাপড়ে চোপড়ে মাটি আর মাটি। মাধব এখন মাত্রা ছাড়া পাগল। তার পিঠে চাবুকের ঘায়ের ব্যথা, তার বুকে জমিদারের করা অপমানের জ্বালা, আর বউয়ের প্রতি সাংঘাতিক রাগ, সঙ্গে নিজের কাজের প্রতি ভয়ানক বিরক্তি। এই সব কিছু মানুষ মাধবকে যেন শয়তান করে তুলল, আর তার সবটুকু শয়তানি শক্তি এসে ভর করল 2 হাতের তেলে। নরম চেহারার পুতুলের মতো তার পুতুল বউ বেশিক্ষণ জুঝতে পারল না। একটা সময় স্থির হয়ে গেল। হইছে হইছে হইছে, আর ভাবনা নেই। এইবার কি করবি? খুব কষ্ট হচ্ছিল না রে তোর? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তোর? এইবার দেখবি কেমন ছাঁচ তৈরি করি আমি। 5 জনে কেমন মাথায় করে নিয়ে নাচি আমায়। মাধব কুমারকে নিয়ে ঠাট্টা, হ্যাঁ? তোকে ভয় দেখানো, ঘর কেড়ে নেওয়ার ভয়। মেয়ে মানুষ কথা শুনলো না, সেই ছটপট করলো। এইবার কেমন মজা? চুপ করে শুয়ে থাক, আমি এক্ষুনি রাধারানীর মুখ তৈরি করে ফেলছি। আর আমায় পায় কি? হ্যাঁ? আত্মসুখে মাধব ছাঁচ তৈরি করতে লাগলো। অল্প সময় করেও ফেলল। ক্রমশ ভোর হয়ে আসছে। কাজ করতে করতে তার খেয়ালই নেই। পুরোপুরি মুখটা যখন তৈরি হলো, তখন ভোরের আলো ফুটে গেছে। জানালা দিয়ে সুন্দর বাতাস তার আটচালার ভেতরে এসে ঢুকছে। সেই সঙ্গে হই হট্টগোল শুনতে পেল মাধব। কোথায় কোথায় গেল সেই নবাবের বেটা? রাত ফুরিয়ে ভোর হলো, কর্তামশাই তবে ঠিকই বলেছেন। জমিদার কেশবকান্ত একদল লোক পাঠিয়েছেন কাক ভরে। ওরে তোরা সব যা, গিয়ে দেখ কুমোর বেটা পড়ে পড়ে ঘুমাচ্ছে নাকি কাজ করছে। কেউ বুঝতে চাইছে না যে সময় মতো রাধা মঞ্চে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বসাতে না পারলে আমার নামে চিৎকার করবে সবাই। তা ওই মূর্খ মাধবটা বুঝলে তো, তাই না? তোরা যা গিয়ে দেখে আয় তো কাজ কত দূর এগোলো। যদি হয় ভালো, আর না হলে তাকে বেঁধে আনবি, তার হাতের আঙুলগুলো কেটে নেব। যে হাত রাধারানীর মুখ তৈরি করতে পারে না, সে কোমরের হাত না থাকাই ভালো। তাকে টুটো করে দেব। যা যা যা, দেখে নি যা। আগে কর্তা, যাচ্ছি। দড়ি লাঠি সব নিয়ে লেঠেলরা এসে বাড়ি চড়াও হয়। ঘরের দরজা হাট, কেউ তো নেই। বাবা, বউটা গেল কোথায়? বলল নগেন লেঠেল। বিষ্ণু বলল, তুই কি এখানে বউ খুঁজতে এসছিস? সে বোধহয় এখন কাপড় চোপড় কাচতে গেছে। সোনাটা কোথায় গেল খুঁজবি চল। ঘর, উঠোন, পেছনে বাগান, পুকুর ঘাট সব খুঁজে শেষে তার আটচালার দরজায় এসে দাঁড়ায়। এই দরজাটা ভিতর দিক থেকে দেওয়া, এর ভেতরেই আছে বোধহয়। কাজই করছে তাহলে। মাধবের বুক ঢিপ ঢিপ করে। এক্ষুনি যদি জানলা দিয়ে উকি মারে সব জানতে পেরে যায়। না না না, তা কিছুতেই হতে দেওয়া যায় না। তবে কি মাধবের জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি? মাধব আর কিছু ভাবল না। তাড়াতাড়ি উঠে দরজা খুলে বাইরে বেরোলো। সারা শরীরে কাদা মাটি লেগে, ঘেমে চাল, চোখের তলায় কালি। দেখে বোঝাই যায় রাত জেগে কাজ করেছে সে। কানাই লেঠেল বলল, কিরে, কাজ কদ্দূর? কর্তামশাই বললেন দেখে যেতে। মাধব বলল, আগে কাজ হয়ে গেছে। আমি খানিক পরে গিয়ে রাধারানীর মূর্তিতে মুখখানা বসিয়ে দেব। তাই নাকি?
কই দেখি। বলে কানাই ভেতরে আসতে চাইল। মাধব তাড়াতাড়ি, আরে না 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 না, ভিতরে যেও না, এ তো আমার কাজের ঘর, এখানে স্নান না করে যাওয়া যায়নি। আর আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা এখনো স্নান করেননি। বিপদের সময় পড়ে মাধবের মাথা যে কি করে এত খুলে গেল তা মাধব নিজেই ভেবে পেল না। আর সত্যি তারা এখনো চান করেনি। বিষ্টু লিঠেল বলল, ঠিক আছে, তুই আয় তাহলে একটু পরে, কর্তাকে গিয়ে বলছি। ওরে সব চল চল। বলে সবাইকে নিয়ে বিষ্টু চলে গেল। মাধব ভেতরে এসে দৌড় দিল। কাজটা তো সে করেছে, একটু সময় লাগবে, সময়টা নষ্ট করা যাবে না। মাধব হাত লাগালো কাজে। মাটি কেটে তুলে নেওয়ার জন্য কোদাল শাবল এখানে রাখাই থাকে। কোদালটা নিল মাধব, তাড়াতাড়ি কুপিয়ে পাহাড়টা ভাগ করল। তারপর তার ভেতরে চাগিয়ে তুলল জিনিসটা। খুব পরিশ্রম হচ্ছে। একটুখানি সময় সে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিল। এত এত ভারী হলো কি করে দেহটা? কয়েক ঘন্টা আগেও তো বেশ চলে ফিরে বেড়াতো, আর এখন যেন 20 মন পাথর। বাড়ি চাপা দিয়ে দিল। কোদাল নামিয়ে রেখে কলসির জলে হাত ধুল। তারপর গামছায় হাত মুছে কাগজে সাবধানে তুলে নিল আধ শুকনো মুখের ছাঁচটা। আহ, কে কে সারো আমাকে, ওফ আমার কষ্ট হচ্ছে। বুকের ওপর কি চাপ! ঘুমন্ত মাধব হঠাৎ চিৎকার করে উঠে বসল। দুঃস্বপ্ন দেখেছে সে? ঠিক স্বপ্ন নয়, এক রাত আগে ঘটা সত্যি একটা ঘটনা। কিন্তু মাধবের বুকের ওপর এই চাপটা বাড়ছে কেন? কুপিটা কখন নিবল? হাত দিয়ে নিজের বুক ছুঁয়ে দেখে মাধব, সে একলা আছে। অথচ একটু আগে যেন মনে হলো বুকের ওপর কে যেন হাঁটু গেড়ে বসে ওর শ্বাস বন্ধ করে দিতে চাইছে। ঠিক এই সময় বাইরে থেকে ডেকে উঠল একদল শেয়াল। গা শিউরে উঠল মাধবের। ঘরে বাতাস ফুরিয়ে আসছে যেন। ভাঙা চাল দিয়ে চাঁদের আলো ঢোকার কথা, কিন্তু ঢুকছে না তো। পূর্ণিমা লাগবে আজ রাতেই, তবে এই ঘরে এত অন্ধকার, এত এত বদ্ধতা কেন? মাধব অনেক কষ্টে উঠে দাঁড়ালো, কান খাড়া করলো নিজের অজান্তেই। নুপুরের আওয়াজ, ঝম 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 ঝম, নুপুর বাজছে। ক্রমশই কেমন যেন ভয় পেতে শুরু করেছে মাধব। সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু অদ্ভুতভাবে জানতে পারছে সব। যেখানে এখন সে আছে সেখান থেকে বেশ খানিকটা দূরে কে যেন কি সব করছে। ওই তো ঝরঝর করে মাটি ঝরে পড়ার আওয়াজ হলো। মাটির পাহাড় ভেঙে মাঝখান থেকে কেউ কি বাইরে বেরিয়ে আসছে। তারই হাতে পায়ে লেগে মাটিটা ঝরে ঝরে পড়ছে নাকি? হ্যাঁ, ওই তো। এবার এবার সে পায়ে পায়ে বন্ধ আটচালার বাইরে এসে দাঁড়ালো। বুঝতে পারছে মাধব তার বুকটা ধুকপুক করছে, খুব তাড়াতাড়ি চলছে নিঃশ্বাস। কিন্তু কেন? একটু পরেই থেমে যাবে বলে নাকি? ভেতর দিক থেকে সেই নুপুর পড়া পা দুটো দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দরজা তো বাইরের দিক থেকে দেওয়া, তবে দরজা খুলল কি করে? মাধব আরো ভয় পাচ্ছে। পা পড়ছে বাইরে, এগিয়ে আসছে সে। 2 পা, 1 পা। গন্ধ ক্রমশই বাড়ছে। না, শুধু গন্ধরাজ ফুলের গন্ধ নয়, এ গন্ধ তো মাধবের চেনা। আর অন্য একটা গন্ধ ফুলের সঙ্গে মিশে বেড়ে উঠছে ক্রমশ। শিয়ালগুলো কাঁদছে। ওদের সঙ্গে আবার বিড়াল যোগ হলো। এত মরা কান্না কাঁদছে কেন ওরা?
নূপুরের আওয়াজ কাছে আসছে। মাধব পাথরের মতো দাঁড়িয়ে, খুব কাছে এসে গেছে সেই গন্ধটা। এবার চিনতে পারছে সে ইঁদুর কিংবা ছানা বিড়াল মরে পচলে যেমন গন্ধ হয়, তেমনই একটা পচা পচা মাংসের গন্ধ। না না, আসবি না, কেউ আসবি না, আমি বারণ করছি, আমার কাছে আসবি না, কেউ আসবি না, চলে যা, চলে যা বলছি। অন্ধকারকে শাসিয়ে ওঠে মাধব। নূপুরের আওয়াজ এবার আরো কাছে। গন্ধের অত্যাচারে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ মাধবের দরজার ওপর কার যেন হাত পড়ল। খুট করে একটা শব্দ হতে দূরে অন্ধকারে কাঁদতে থাকা শেয়াল আর বিড়ালের দল মন্ত্র বলে চুপ করে গেল। মাধব ক্রমশ পিছু হাঁটছে। চেঁচানোর ক্ষমতা আর তার নেই। দরজাটা খুলে হাট হয়ে গেল। বাইরে চাঁদ, জোছনা সবই আছে, কিন্তু মাধবের চোখের সামনে সেই সব আড়াল করে চৌকাঠে দাঁড়িয়ে আছে একটা মাটি মাখা মানুষের মূর্তি। পুতুল! চিৎকার করে বলে উঠল মাধব। আমি তোমার কাছে এসেছি গো। তুমি আমাকে এখন একা রেখে ঘুমোচ্ছ কেন? তুমি জানো না আমার একা শুতে ভয় করে? তাই তো তোমায় নিতে এলুম। না না, আমি যাব না, না আমি যাব না। পুতুল, পুতুল আমায় মাফ কর, আমার মাথা ঠিক ছিল না। তুই চলে যা, তুই চলে যা, চলে যা তো ভাই। হেসে উঠল পুতুলের আত্মা। যাবো তো, তবে তোমায় না নিয়ে কি আর যেতে পারি? আচ্ছা বেশ, তুমি যদি না যাও তবে তোমার একটা ছাঁচ তৈরি করে নিয়ে যাই। দেখো তোমার বউ কেমন মাটির কাজ শিখেছে। মাধব কুমারের বউ, একটু আধটু না পারলে হয়। এসো এসো, কাছে এসো। না 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 না, আমি বলছি তো আমি ভুল করেছি। তুই চলে যা, তুই চলে যা পুতুল, তুই চলে যা। বলতে বলতে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো। আর তার পালাবার পথ নেই। পেছনে দেওয়াল, সামনে এক রাত আগে অপঘাতে মরে যাওয়া মাধবের বিকৃত হাতে খুন হওয়া পচন ধরা শরীর নিয়ে পুতুল দাঁড়িয়ে। তার হাতে একটা কাদামাটির তাল। নূপুর বাজছে পায়। পুতুল এগিয়ে এলো। ছটপট করছে মাধব। সেও করেছিল, সবাই করে। ভুল করল না পুতুলের হাত। ঠিক মাটিটা বসিয়ে দিল মাধবের মুখের ওপর। মাধব ছিটকে পড়ল মাটিতে। পুতুল তাকেও ছাড়ল না। তার বুকের ওপর বসে একটু চেপে অন্ধকারে সাবের মুখের ছাঁচ তৈরি করছে পুতুল। নরম মাটি, সাবধানে তো করতেই হবে। মাধব নাড়াচাড়া করছে বলে পুতুল দুটো পা দিয়ে চেপে ধরল তার গলাটা। ঠান্ডা বরফ পুতুলের শরীর, সাংঘাতিক জোর তাতে। মাধব জোয়ান মরদ পুরুষ হয়েও পেরে উঠছে না গায়ের জোরে। ক্রমশ নেতিয়ে আসছে মাধবের তেজ। কাজ শেষ হয়ে যেতে ছাঁচটা নিয়ে শুকোতে দিল পুতুল। ঘরেরই এক কোণে একটা উঁচু জায়গায়। তারপর স্বামীর পাশে শুয়ে পড়ল পুতুল। একটা হাত রাখলো মাধবের বুকের ওপর। আহা, কতক্ষণ ওখানে চেপে বসেছে সে। ব্যথা লেগেছে বোধহয়। ওদিকে চতুর্দশী রাত ভোর হয়ে পূর্ণিমার রাত হলো। জমিদার বাড়ি জেগেই আছে। আজ তাদের কত কাজ। গোটা গ্রামও একটু পরে গিয়ে হাজির হবে সেখানে। কেষ্টভামিনীর গান হবে। কি জানে কখন সবাই আবিষ্কার করবে কোমর দম্পতির অভাব। আর তারপর কতক্ষণে তারা এসে দেখবে এই দৃশ্য। ততক্ষণে বোধহয় দুটো জিনিসই শুকিয়ে যাবে। এক, ওই ছাঁচটা, আর দুই, মাধবের মুখে লেগে থাকা নরম মাটির ছাপ।
শুনছিলেন তিনি তার কলমে ছাপ। আজকের গল্পের গল্প পাঠে সৌরভ। বিভিন্ন চরিত্রে মাধব নিতু, পুতুল বা মাধবের স্ত্রী বর্ণালী, জমিদার বুবাই, নগেন রুদ্র, বিষ্টু সপ্তর্ষি, কানাই আকাশ, নবদ্বীপ তমাল, কুসুম পম্পা, ক্ষমতা দাসী পাপিয়া, গোলকচাঁদ নিতু, ঝি প্রত্যুষা, রাখাল তমাল, শশীভূষণ নিতু। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহে ইঙ্কব্লেস ক্রিয়েশনস, প্রচার অলঙ্করণ ইঙ্কব্লেস ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।